নিকাহের এই পোশাক বিশেষ করে আপনার জন্যই প্রস্তুত করা হয়েছে। এই বিশেষ কাপড়ে সোনা আর জহরতের নকশা কাটা আছে, আর এটা শুধুমাত্র শাহেনশার বেগমের জন্যই তৈরি। এই পোশাক কারিগর আর দ্বিতীয়বার বানাতে পারবে না। যদি সে চেষ্টাও করে তার হাত কিন্তু খোয়া যাবে। এটা শাহেনশার সম্মানের প্রতীক, আর এখন তা আপনার হলো। শাহেনশার এটাই ইচ্ছে যে আপনি নিজে হাতে এই পোশাক গ্রহণ করবেন। যে আমার আর আপনার এই বিচ্ছেদের কারণ হয়েছে তাকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। যোধা, এ তুমি কি করলে? দাঁড়াও যোধা! আপনার এই বার্তা শাহেনশার কাছে আমি পৌঁছে দেব, তা এই অবস্থাতেই, রাজকুমারী যোধা। এখনো তো নিকাহ হলোই না, আর মুঘলদের এত অপমান। সবার সামনে আপনার উপহারকে অসম্মান করা হয়েছে, শাহেনশার উপহারকে অসম্মান। যোধা শুধু এই পোশাকটাকেই পোড়ায়নি, সঙ্গে মুঘলদের সম্মান আর ঐতিহ্যকেও আঘাত করেছে। আমি নিশ্চিত জালাল, এর যোগ্য উত্তর তুমি নিশ্চয়ই দেবে। শুধুমাত্র হুকুম দাও তুমি, আমেরে কখন আক্রমণ করতে হবে। আপনি আদেশ করলে দিল্লি, আগ্রা আর মেবার থেকে আরো সৈন্য আনিয়ে নেব। শুধু আপনার আদেশের অপেক্ষায় আছি। ঠিক আছে, আমি এখনই আমের আক্রমণ করছি। আমের সবকিছু আমি এখনই ধ্বংস করে দিচ্ছি। কিন্তু তারপর কি হবে বড় আম্মি? তারপর কি হবে এটা আমি আপনাকে বলছি। আমির তো শেষ হয়ে যাবে, তার সঙ্গে জালালের মান সম্মানও ধূলিসাৎ হয়ে যাবে। আমিরের প্রত্যেক প্রজার নাম লেখা থাকবে ইতিহাসের পাতায়। পরে সবাই এটাই জানবে যে নিজের মেয়ের জন্য ওনার শিরচ্ছেদ হয়েছিল, কিন্তু শিরচ্ছেদের পরেও ওনার মাথা নত হয়নি, বরং মাথা নত হয়েছিল মুঘলদের। আর আমি এটা হতে দেব না। তাহলে কি আমি এটাই বুঝবো জালাল, তুমি ওদেরকে ক্ষমা করে দিলে? মুঘলদের এই অসম্মানের কোনো উত্তর দেবে না তুমি? আমি এর উত্তরও দেব, আর এই অপমানের প্রতিশোধও নেব বড় আমি, কিন্তু যুদ্ধ করে নয়, নিকাহ করে। আমি শুনেছি ওনারা কথা রাখতে জানেন, আর কথা রাখতে না পারাটা ওনাদের কাছে মৃত্যুর সমতুল্য। আর রাজা ভারমল যদি ওনার কথা মতো ওনার কন্যার নিকাহ আমার সঙ্গে দেন, তাহলে ইতিহাসের পাতায়
ওনার মৃত্যুর কথা লেখা থাকবে। বড় আম্মি, আমরা ওনার আদরের মেয়েকে সসম্মানে এখানে নিয়ে আসব, আর তারপর ওনার অহংকার চূর্ণ করব। আপনি তো সবসময় সকলকে রক্ষা করেন। যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল তখন আপনি তো তাকে রক্ষা করেছিলেন, তাহলে আমাকে রক্ষা করার জন্য কেন আসছেন না আপনি? আমার বিবাহ একজন মুঘলের সঙ্গে হতে চলেছে আর আপনি চুপ করে রয়েছেন। এত বড় অনর্থ আপনি কি করে হতে দিতে পারেন? কি করে? এই সংকট থেকে মুক্তির একটা উপায় আছে আমার কাছে যোধা। নাও, এই বিষ পান করো, মেরে ফেলো নিজেকে আর বাঁচিয়ে নাও নিজের সম্মান। কিন্তু মনে রেখো, এতে তোমার সম্মান বেঁচে গেলেও আমের বাঁচবে না। আর এই মৃত্যুর পর হাজার হাজার মৃত্যু নেমে আসবে আমেরে। কেউ মরবে জালালের হাতে, আর কেউ নিজে থেকেই আত্মহত্যা করবে। জালাল এই অপমান কিছুতেই মেনে নেবে না। কিছুক্ষণের মধ্যেই যুদ্ধের দামামা বেজে উঠবে। মা ভবানীর দিব্যি, আমি আর আমার সেনারা গৌরবের সঙ্গে তোমার সম্মান রক্ষা করতে প্রাণ দিয়ে দেব। কিন্তু মরার আগে একটা কথা বলে দিতে চাই, আমি তোমার বিয়ে জালালের সাথে ঠিক করলেও জালাল কখনো তোমাকে অসম্মান করেনি। সে তো সমস্ত নিয়ম মেনেই তোমাকে বিয়ে করতে চায়, তোমাকে নিজের পত্নী বানিয়ে মহারানীর মর্যাদা দিতে চায়। কেমন রানী পিতা? আপনার যোধা অনেক রানীর মধ্যে একজন হবে। যোধা, অনেক রাজা মহারাজারাই একের অধিক বিয়ে করে থাকেন। এমনও তো হতে পারে যে এই বিয়েটাই ভবিষ্যতে দুই ধর্মের মধ্যে সমন্বয় সৃষ্টি করবে। নিয়তি তার যোদ্ধাকে নিজেই বেছে নেয় যোধা। ভারতের ভাগ্য বদলানোর জন্য নিয়তি হয়তো তোমাকেই বেছে নিয়েছে। প্রেম এবং শান্তি স্থাপনের জন্য হয়তো। প্রেম? আমি জালালকে ঘৃণা করি পিতা। ওর শিরচ্ছেদ হতে দেখতে চেয়েছিলাম আমি। যদি এই বিয়েটা না হয় তাহলে আমেরে হাজার হাজার সেনার ছিন্ন মস্তক দেখতে পাবে তুমি। তোমার এই না বলার মূল্য গোটা আমেরকে দিতে হবে। আজ যদি তুমি বিয়ের বদলে আত্মহত্যার পথ বেছে নাও তাহলে পিতা হিসেবে গর্বে আমার মাথা উঁচু হয়ে যাবে, কিন্তু একজন রাজা হিসেবে আমার পরাজয় ঘটবে। যোধা, যদি তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও তাহলে পিতা হিসেবে আমি হয়তো হেরে যাব, কিন্তু আমার রাজধর্ম বেঁচে যাবে। আমার দিকে তাকাও, দেখো যোধা, তুমি বিয়ে করো বা না করো আমার পরাজয় তো নিশ্চিত। প্রথম পরিস্থিতিতে একজন পিতা হারবেন আর দ্বিতীয় পরিস্থিতিতে একজন রাজা। তোমার সিদ্ধান্ত যাই হোক না কেন তা তোমার মাকে জানিয়ে দিও। তোমার উত্তর আমি পেয়ে গেছি যোধা। আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি মা। মহারাজ, যোধা আমাদের কথা মেনে নিয়েছে। ও এই বিয়েতে রাজি হয়েছে। ভগবান দাস, শীঘ্রই যাও, বরযাত্রী আসার জন্য খবর পাঠিয়ে দাও তাড়াতাড়ি। শাহেনশাহকে সাদর প্রণাম। যা ঘটেছে তা দুর্ভাগ্যবশত।
আমাদের কোনো ইচ্ছা ছিল না শাহেনশাহ বা তার প্রতিনিধিদের অপমান করার। আমেরের রাজকুমারী ক্ষণিকের আবেগে বয়ে গিয়েছিলেন। শাহেনশাহ বা মোগল সাম্রাজ্যকে অপমান করার উদ্দেশ্য ওনার ছিল না। আমরা অনুরোধ করব আপনি এই সমস্ত ঘটনা ভুলে সবাইকে নিয়ে বিয়ের জন্য প্রস্থান করুন। আমি যা চেয়েছিলাম ঠিক তাই হচ্ছে। রাজা ভারমল স্বইচ্ছে তার সবকিছু আমায় দিয়ে দিচ্ছেন। এইবার আমি আমেরকে সম্পূর্ণ জয় করলাম। খুব ভালো। জালাল নিকাহ করতে চাইছে আর যোধা কোনোভাবেই এই নিকাহের জন্য রাজি হবে না। আর যোধার না যখন জালাল শুনবে, জালালের ক্রোধ গিয়ে পড়বে আমেরের ওপর, আর খুব বড় মূল্য দিতে হবে আমেরকে তার জন্য। অসাধারণ। আমি জান আপনি যেমন বলেছিলেন ঠিক তেমনই ঘটছে। এইবার এই খেলা শুরু। এবার হবে যুদ্ধ। আমেরকে লুট করবার এটাই মোক্ষম সুযোগ। মোবারক আপনাকে ওয়াজির আলিয়া। রাজকুমারী যোধা নিকাহ করবার জন্য সম্মতি জানিয়েছেন। কি? যোধাই নিকাহের সম্মতি জানিয়েছে? হ্যাঁ ওয়াজির আলিয়া, আমেরের তরফ থেকে শাহেনশাহর কাছে বার্তা এসেছে। এবার তো প্রস্তুতি নিতেই হবে, কাল তো বরযাত্রীরা রওনা দেবে। যখনই আমি কোনো ভালো কিছু ভাবি, তখনই এই মেয়েটা আমাকে হারিয়ে দেয়। আমাকে ক্ষমা করে দাও যোধা। সবার মতো আমিও তোমার সাথে অন্যায় করেছি। আমি আগে থেকে এই সত্যিটা জানতাম যোধা, কিন্তু আমার সাহসই হয়নি যে আমি মহারাজের আদেশের বিরুদ্ধে যাব। আমি খুব খারাপ কাজ করেছি যোধা, আমি খুব খারাপ। তোমার সখী হওয়া সত্ত্বেও তোমাকে এত বড় সত্যিটা আমি জানাইনি। আমি জানি যোধা, যা কিছু ঘটছে সেগুলো ঠিক হচ্ছে না, কিন্তু সবাই খুবই নিরুপায়, কিছু করতেও পারছে না, আর অন্য কোনো পথও নেই। পথ আছে, সেটাই শেষ পথ। এই সম্বন্ধ থেকে আমি সরে আসতে পারবো না ঠিকই, কিন্তু জালাল তো সরে যেতে পারে। তুমি কি বলতে চাইছো? আমি এমন একটা উপায় ভেবেছি যাতে জালাল স্বয়ং এই বিবাহে না বলে দেবে। ভগবান দাস, মণ্ডপ এমন ভাবে সাজাও যাতে সকলের চোখ ধাঁধিয়ে যায়। ময়নাবতী, অতিথিদের মণ্ডপ প্রস্তুত হয়েছে, তাদের আপ্যায়নে যেন কোনো খামতি না থাকে। আপনি চিন্তা করবেন না, সকাল থেকে তারই আয়োজন চলছে। অঙ্গার সিং হলো? মণ্ডপ সম্পূর্ণ প্রস্তুত। আচ্ছা। আর অতিথিদের অভ্যর্থনার ব্যবস্থাও হয়ে গিয়েছে। খুব ভালো, ধন্যবাদ পিতা। দেখুন, বরযাত্রী আসা থেকে শুরু করে যাওয়া পর্যন্ত সমস্ত ব্যবস্থা প্রস্তুত থাকা দরকার।
পরে যেন এটা না শুনতে হয়। মহারাজ, এটা আমের নয়, সাম্বার ছিল, তাই ভুল হয়ে গেছে। আচ্ছা মহারাজ। ঠিক আছে। পিতা, যোধা, আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। বলো যোধা। একটা অনুমতি নেওয়ার ছিল। কিসের অনুমতি? বিবাহের আগে আমি শেহেনশাহ জালালের সাথে কিছু কথা বলতে চাই। বিয়ের আগে? কেমন কথা বলছো যোধা? এখন তোমার হবু বরের সাথে একা দেখা করতে পারবে না। কিন্তু ঠাকুমা, আমি ওনার সঙ্গে একা নয়, যা বলতে চাই সবার সামনে বলতে চাই। কিন্তু যোধা, আমাকে বাধা দেবেন না। আমি কথা দিচ্ছি আপনার মাথা নত হবে না। আপনার আর ওনার মান সম্মান বজায় রাখবো আমি। যোধা, তুমি এই বিয়েতে রাজি হয়ে আমেরকে বাঁচিয়েছ। তোমার ইচ্ছে পূরণ করা আমার কর্তব্য। আমি ঠিক বলছি তো মা? একদম ঠিক বলেছ ভারমাল। আমি এক্ষুনি শাহেনশাহকে খবর পাঠাচ্ছি। ভগবান দাস, শাহেনশাহ জয় হোক। আপনার সাথে দেখা করতে আমেরের রাজকুমার ভগবান দাস এসেছেন। আপনার কি আদেশ? অনুমতি চাওয়ার কি আছে? উনি আমার আত্মীয় হতে চলেছেন। ওনাকে সসম্মানে এখানে নিয়ে এসো। খারাপ ভাববেন না, নিরাপত্তার জন্য। ওনার আতিথেয়তার ব্যবস্থা করা হোক, তাতে যেন কোনো ত্রুটি না থাকে। এবার বলুন ভগবান দাস, এখানে কি মনে করে? একটা অনুরোধ আছে। বলুন। অনুরোধটা যোধার তরফ থেকে শাহেনশাহ। বিয়ের আগে ও একবার আপনার সঙ্গে কথা বলতে চায়। সেটা তো আপনাদের নিয়ম বিরুদ্ধ। আপনাদের নিয়ম অনুযায়ী নিকার আগে আমাদের তো দেখা করা সম্ভব নয়, অথচ রাজকুমারী যোধা আমার সঙ্গে দেখা করতে চান। ও আপনার সঙ্গে একান্তে নয়, সকলের সামনে কথা বলতে চায়। আপনাদের মাঝে পর্দা থাকবে। নিন, আমাদের আতিথেয়তা গ্রহণ করুন। আপনার আতিথেয়তা তো আমার সৌভাগ্যের ব্যাপার, কিন্তু মেয়ের বাড়িতে আমরা জলগ্রহণ করি না। কিন্তু বসতে তো পারেন। তাহলে রাজকুমারী যোধা অর্থাৎ আমার হবু বেগম আমার সঙ্গে দেখা করার আর্জি জানিয়েছেন। ওনার দেখা করার সম্পূর্ণ অধিকার রয়েছে। ওনার সঙ্গে আমি অবশ্যই দেখা করব। ধন্যবাদ শাহেনশাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বলুন, ওনার সঙ্গে কবে দেখা করতে হবে? এখনই, যদি আপনি অনুমতি দেন। বড় আম্মি, যাওয়ার প্রস্তুতি নিন।